राहुल तेरे संग चलूंगी रे, किया सब कुछ तेरे हवाले, तेरे संग बिया रचाऊं, तेरी जान मैं बन जाऊं, तेरे बिन रह ना पाऊं, अरे रे वारी और क्या देगा रे, ओ ना तुझे चिपरा ले जाऊं, माঝখানেটা কই নাই, হ্যাঁ तुझे चिपरा ले जाऊं, अरे रे वारी और क्या देगा रे, या सब कुछ तेरे हवाले। বাবা এত কঠিন গান কোনোদিনও আমি করি নাই, দাঁড়াও একটুখানি। একটুখানি স্পাইডের বোতল খাইয়া লইলাম, একটুখানি স্পাইডের বোতল খাইয়া লইলাম। নতুন একটা কোল্ড ড্রিঙ্কস আইছে স্পাইড নাম, হ্যাঁ এইটা স্প্রাইট, কিন্তু একটা আইছে একটা নতুন কোল্ড ড্রিঙ্কসের বোতল আইছে, সেটার নাম হচ্ছে স্পাইড, দন্ত ছয় পয় আকার রস্যই ড, সেই স্পাইডের বোতল একখানা খাইয়া ফলাইছি আমি, বুঝছো? সব কিছু তোমরা এতদিন যা জানছো সব ভুলে যাও, যা এখন থেকে কমু সেটাই শিখবা, স্প্রাইট না স্পাইড, বুঝছো? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটা মানে কি বলবো, পজিটিভ নেগেটিভ নির্বিশেষে সমস্ত মানুষের উদ্দেশ্যে, আমার উদ্দেশ্যেও, আমি তো অনেক দিন আগে থেকেই জেনে বসে রয়েছি, তোমাদের সব নেগেটিভ পজিটিভ সব ভিউয়ার্সদের উদ্দেশ্যে, নেগেটিভ পজিটিভ সব ক্রিয়েটারদের উদ্দেশ্যে। জানি প্রায় অনেক মানে যতটুকু দেখে আমার যতটুকু জনসংখ্যা হয় ভিউয়ার্স হয়, তার মধ্যে পজিটিভও থাকে নেগেটিভও থাকে, তাই আমি সবার উদ্দেশ্যেই বলছি। এই ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মানে আমাদের মাথার উপরে যে কতখানি শনি রাহু কেতু সব ঝুলছে, মাথার উপরে মন্ডরাচ্ছে, সেটাই তোমাদের একটুখানি বোঝাতে এলাম, ঠিক আছে? তো সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, বিষয়টা হচ্ছে আমরা ভাবছি পুরো ওয়াইটি ক্লিন হচ্ছে, পুরো ওয়াইটি ক্লিন হচ্ছে, ওয়াইটি সুস্থ হচ্ছে, সেই কারণে দেশ থেকে বিদেশ থেকে মানুষেরা বিশিষ্ট ব্যক্তিবর্গকে ফোন করছে, ফোন করে যার যার উদ্দেশ্যে তাদের ক্ষোভ রাগ জ্বলন এগুলো রয়েছে উগরে দিচ্ছে, বিশিষ্ট ব্যক্তিবর্গের কানের মধ্যে ঢেলে দিচ্ছে যে একে এবার সাফ করো, ওকে এবার সাফ করো। তার মধ্যে মনে হয় সর্বাগ্রে আমার নামটা লিস্টের ওপরে আছে, হ্যাঁ তো এবার আমার তাগিদটা বেশি এগুলো জানার, এগুলো বোঝার। তারপরে আমাকে সাফ করা হয়ে গেলে তারপরে অন্য যদি কাউকে ধরবে তো অবশ্যই, কারণ টিকে থাকতে গেলে তো খাওয়ার তো খেতেই হবে। সেই কারণে আজকে আমি হলাম ভোজ্য বস্তু, পরের দিন অন্য কেউ হবে, তো সবাইকে তৈরি থাকতে হবে। সেই কারণে আমার কাজ আমি করে যাই। আমি যতই বলি না কেন, আমি কাউকে কিছু বলবো না, ঢেকে স্বর্গে গেলেও ধান ভানে আর কুত্তার লেজ সোজা হয় না, মানুষের স্বভাব হচ্ছে তাই। তো এই যে নোংরামি পরিষ্কার করা, নোংরামি পরিষ্কার করা, নোংরামি পরিষ্কার করা, পার্সোনাল অ্যাটাক বন্ধ হোক, পার্সোনাল অ্যাটাক বন্ধ হোক, পার্সোনাল অ্যাটাক বন্ধ হোক, ভিডিও টু ভিডিও হবে, সুন্দর করে কন্ট্রোভার্সি হবে, এই সমস্ত মানে কি বলবো নেকা টু দি পাওয়ার ইনফিনিট আমরা এই সমস্ত কথাগুলো শুনছি, দীর্ঘদিন ধরে শুনছি, শুধুমাত্র ক্যারেক্টার চেঞ্জ হয়, কখনো এ আসে, কখনো বি আসে, কখনো সি আসে, এই সমস্ত এসে এসে বারবার আমাদেরকে এই একই জ্ঞান দিয়ে যায়। বাট নাও দিস ইজ টু মাচ। এবার মানে মাথার ওপর দিয়ে জল চলে গেছে। গালাগালি বন্ধ করতে এসেছে, গালাগালি বন্ধ করেছে, কিন্তু কাদের বন্ধ করেছে? যারা কিনা এদের আন্ডারে আসেনি তারা ভদ্রভাবে ভিডিও করছে না, ঠিক আছে ভদ্রভাবে ভিডিও করার কথা বলছে, ভদ্রভাবে ভিডিও করব, কিন্তু যারা এদের সাগরেদ হয়ে রয়েছে, যারা কিনা এরা একসঙ্গে জোট বেঁধে রয়েছে, তারা কি আজ পর্যন্ত গালি দেওয়াটা বন্ধ করেছে? ফিজিক্যালি অ্যাবিউজ করা, ভার্বালি টর্চার করা, এইগুলো করা কি বন্ধ করেছে? দ্বিগুণ মাত্রায় করছে। যেটা তারা মানে ভাবতো যে আমি বললে পরে আমাকেও শুনতে হবে, এখন তারা বেপরোয়া, পুরো তারা ওয়াইল্ড অ্যানিম্যাল হয়ে গেছে। হ্যাঁ মানে তারা এখন ভাবে যে আমরা যা খুশি বলবো, কারোর ক্ষমতা নেই আমাদেরকে ফিরে বলে, সে ভিউয়ার্স হোক বা ক্রিয়েটার হোক। ক্রিয়েটার তো বলবেই না, কারণ আমাদের মাথার ওপরে ছাতা রয়েছে, আমাদের মাথার উপরে ছাতা রয়েছে, আমাদেরকে ঠিক ঢেকে নেবে, আমাদেরকে কিছু হতেই দেবে না। সুতরাং যেই নোংরামো বন্ধ করার জন্য এসেছিল বলে এরা দাবি করে, সেই নোংরামো শুধুমাত্র একচেটিয়াভাবে এরা চালাচ্ছে, শুধুমাত্র একচেটিয়াভাবে এরা চালাচ্ছে। এতদিন পর্যন্ত একে অপরকে গালি দিত সবাই, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলো, ব্লগাররা বলো, একে অপরকে শুধুমাত্র দুটো একটা কথা শোনাতো, কেউ ছোট শোনাতো, কেউ বড় শোনাতো। এখন হাতাহাতিতে নেমেছে,
যেটা গালাগালিতে সীমাবদ্ধ ছিল, যেটা কিনা মুখের কথায় সীমাবদ্ধ ছিল, সেটা হাতাহাতিতে নেমেছে। এরা এতটাই পরিবেশকে সুস্থ করতে এসেছে, সাফ করতে এসেছে, যে এরা মানুষকে রক্তাক্ত করে দিচ্ছে, মানুষকে এরা রক্তাক্ত করে দিচ্ছে। কালকে স্লোগান হ্যাশট্যাগ বয়কট পাল ফ্যামিলি। পাল ফ্যামিলি চিমটি কেটে ধরেছে না, পাল ফ্যামিলি চিমটি কেটে দিয়েছে, সেই কারণে হ্যাশট্যাগ বয়কট পাল ফ্যামিলি, তাই না? একজন যে কিনা রিয়েলি পাওয়ারফুল মানুষ হয়, সে কখনো তার পাওয়ার অপব্যবহার করে না। আজ থেকে কয়েক মাস আগে মনে পড়ে ওই যে ফ্রেঞ্চ কাট দাড়ি, তার সম্পর্কে এই বেজন্মাটা, বিদেশি যে বেজন্মা রয়েছে, সে আমাকে উদ্দেশ্য করে কত ভয় দেখিয়েছিল, তোমাদের মনে পড়ে? ওর নাম নিয়ে, ওই ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালার ওই মানুষটির নাম নিয়ে নিয়ে আমাকে বলেছিল কত পাওয়ার জানিস, তোকে কি করবে তুই জানিস, হ্যাঁ তুই জানোস তোরে কত কি করবে, তোরে এই করবে, তোরে সেই করবে। আমি কি বলেছিলাম? পাওয়ার থাকা ভালো, কিন্তু পাওয়ারের অপব্যবহার যদি কেউ করতে যায়, সে আগে ফাঁসবে। আবার সেই জিনিসটা এখন হচ্ছে, দফায় দফায় এই জিনিসটা হয়। হ্যাঁ, পাওয়ারের অপব্যবহার করতে বারংবার এরা চলে আসে, আর পাওয়ারের অপব্যবহার করতে গিয়ে এরা পুরো উন্মাদ হয়ে গেছে। কালকে ওই ম্যাডাম বদ্ধ উন্মাদের মতন আচরণ করছিলেন। কেন বলছি কথাটা? কারণ ওনাকে কেউ একজন কমেন্ট করেছিল, সেই কমেন্ট কর্তার বিরুদ্ধেও নাকি উনি কেস করবেন। উনি এটা বলছেন যে কমেন্ট করেছে তার বিরুদ্ধেও কেস করবে। তো এইরকম আচরণ একজন নর্মাল মানুষ, সুস্থ স্বাভাবিক মেন্টালিটির মানুষ করতে পারে না। উনি একাধারে 3 থেকে 4 ঘন্টা টানা লাইভ করে যাচ্ছেন। মানে এটা করতে গেলে না, এক তো অঢেল সময়ের প্রয়োজন হয়, মানে আজাইরা সময় যেটাকে বলে, কোনো কাম কাজ নাই। আমরা একটা ঘন্টা লাইভ করতে গেলে আমাদের মাথায় থাকে এরপরে কিন্তু এই কাজটা আছে, ওর পরে ওই কাজটা আছে, এই কাজটা করে রেখে তারপরে লাইভে আসতে হবে হয়তো। কিন্তু উনি বলে উনি বিশাল ব্যস্ত। ওনার আচার আচরণ দেখে আমার মনে হয় না ওনার আদার্স কোনো কাজ আছে। ওনার এই কেস কামারি, এইটাই হচ্ছে ওনার কাজ। কেস ম্যাডাম, ওনার নাম কেস ম্যাডাম। উনি নিজেও কেস খায়, অনেক অগন্তি কেস রয়েছে ওনার নামে, উনি নিজে বলেছে। আর উনিও সবার নামে কথায় কথায় কেস করব, কথায় কথায় কেস করব। তো ওনার নাম আজকের থেকে কেস ম্যাডাম, ঠিক আছে? ম্যাডাম কেস, কেস ম্যাডাম, ম্যাডাম কেস। তো কেস ম্যাডাম কালকে একজন কমেন্ট করেছে, একজন ভিউয়ার্স কমেন্ট করেছে, তাকেও কি বলছে, তার বিরুদ্ধেও কেস করবে। তো মানসিক দিক থেকে সুস্থ মানুষেরা কখনো এরকম কথা বলতে পারে না, ঠিক আছে? আমি ওপেন প্ল্যাটফর্মে এসেছি, মানুষের মতামত জানাবে, সেখানেও যদি আমি কেস কামারি নিয়ে বসি, সত্যি বলছি, বহু বছর আগে কিছু ক্রিয়েটার এরকম ভিউয়ার্সদের উদ্দেশ্যে কেস করার জন্য জেরক্সের পর জেরক্স, জেরক্সের পর জেরক্স, জেরক্সের পর জেরক্স বের করেছিল। নিট ফল পেয়েছিল একটা কাঁসার ঘন্টা, যেটা কিনা বাজাচ্ছে এখনো পর্যন্ত, ঢ্যাং ঢ্যাং টিং 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 টিং, ঢ্যাং ঢ্যাং টিং 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 করে বাজাচ্ছে। হ্যাঁ, তো তারই একজন, মানে কি বলবো, শাখা প্রশাখা হচ্ছে আমাদের এই যে কেস ম্যাডাম। বলছে ভিউয়ার্স কমেন্ট করেছে, তার বিরুদ্ধেও কেস করবেন উনি সবার বিরুদ্ধে কেস করবেন। ওই কাগজগুলোই ওনার পরবর্তীতে কাজে লাগবে। যে কেস করছেন না, ঘরে তো এক এক কপি করে সবার ঘরে থাকে, ওই কাগজগুলো পরে লাগবে। কী কাজে এবার তোমরা নিজেরা এক একজনের মতন করে বুঝে নাও কী কাজে লাগতে পারে। কাগজ অনেক কাজে লাগে। এবার আমি এই কিছুক্ষণ আগে আমাকে একজন ভিউয়ার্স আমাকে একটা ভিডিও পাঠালো, যেটা কিনা বিট্টুকে তোমরা নিশ্চয়ই সবাই চেনো, পাল ফ্যামিলিকে যারা চেনো তারা বিট্টুকেও চেনো। বিট্টুকে এই কিমা ছক্কা বলেছে, হিজড়া বলেছে, মেয়ে বলেছে, হাফ লেডিস বলেছে, ঠিক আছে, অনেক কিছু বলেছে। এখনকার এই সময়ে দাঁড়িয়ে আমি বলবো বিট্টু বাইসেক্সুয়াল কি আমি জানি না, আমার জানার প্রয়োজন নেই, ঠিক আছে? কিন্তু ও যে একটা, ও হচ্ছে তোমার জেন্ডারে ও যে পুরুষ, তো সেই পুরুষোচিত আচরণ বিট্টু করে দেখিয়েছে। বিট্টুর এখন থেকে 20 ঘন্টা আগের একটা ভিডিওতে বিট্টু পুরোটা যেমন বুঝতেও পেরেছে বিট্টু, ঠিক তেমনি সেইভাবে নির্ভয়ে এলাবোরেটও করেছে। আজকে বিট্টু ওর মধ্যে ওকে নিয়ে জড়ানো হচ্ছে এবং ভিউয়ার্সরা বলছে তুমি এর মধ্যে থেকো না, আর বলা হচ্ছে যে এটা পার্সোনাল ফ্যামিলি ম্যাটার। কখন আসলো? যখন কিনা এই মাসিকে মিলে সবাই দোষারোপ করা শুরু করলো, ভিউয়ার্সরা যখন মাসিকে দোষারোপ করা শুরু করলো, তখন কেস ম্যাডামের কাছে এই বিষয়টা হয়ে গেছে ফ্যামিলি ম্যাটার। আমরা যদি গরু না হই, গাধা না হই, আমরা যদি গরু, কেন বললাম, গরুরা নিরীহ হয়, গাধারা নির্বোধ হয়, এটা প্রচলিত
বাক্য শব্দ, যেটা কিনা আমরা একে অপরকে বোকা হিসেবে ব্যবহার করি। তো আমরা যদি নিতান্তই গরু গাধা না হই, আমরা এইটুকু অন্তত আমাদের বোঝার ক্ষমতা আছে যে যেটা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখানো হয় এবং নিজের ইচ্ছায় দেখানো হয় সেটা কখনো আর পার্সোনাল বলে কিছু থাকে না। সেটা ফ্যামিলি ম্যাটার হোক বা সেটা সোশ্যাল ম্যাটার হোক, ঠিক আছে, সোশ্যাল ম্যাটার হোক বা ফ্যামিলি ম্যাটার হোক, যেটা কিনা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে সেটা আর কখনো পার্সোনাল থাকে না, সেই সম্পর্কে প্রত্যেকে মুখ খুলতে পারে। তো সেখানটায় মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে যে এই যে কেস ম্যাডাম, সেটা পুরোটাই ফালতু। উনি যে কথায় কথায় ভয় দেখায়, উনি প্রচণ্ড পরিমাণে ভয় দেখায় মানুষকে। যখন এই রিতমের নামে সদ্য কেস করেছে তখন সবাইকে বলেছে যে যারা যারা আপনারা রিতমের হয়ে কথা বলবেন, রিতমের হয়ে ভিডিও করবেন, প্রত্যেকের বাড়িতে 41-এর নোটিশ যাবে। এতটা উনি আইনের অপব্যবহার করেছেন, উনি প্রত্যেকটা কথায় কথায় আইনের অপব্যবহার করেছেন, ঠিক আছে। এই যে কেস ম্যাডাম আইনের ব্যবহার প্রত্যেকটা মুহূর্তে করেছেন, প্রত্যেকটা মুহূর্তে আইনকে দেখিয়ে মানুষকে ভয় দেখিয়েছেন, আইনের ভয় দেখিয়েছেন মানুষকে, ঠিক আছে। তো যাবে কোথায়? এখন উল্টে যেই আঘাতটা তবনা কাকু করেছে, এখন ম্যাডাম আর তবনা কাকুর চিমটিটা আর নিতে পারছে না। তা চিমটিটা না নিতে পারে বলছে কি হ্যাশট্যাগ বয়কট পাল ফ্যামিলি। আবারও জনগণকে উস্কাচ্ছে, কি বলছে যে তোমরা আসবে তো, বলো তোমরা আসবে তো পাল ফ্যামিলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, তোমরা আসবে তো, হ্যাঁ যাও, দলে দলে যাও। কে না করেছে? ওই কেস ম্যাডামের এতই পাওয়ার, সেই পাওয়ার দেখে তোমরা একেবারে তাকে ভগবান জ্ঞানে পূজা করছো। যাও, তোমরা যাও, তোমাদেরকে উদ্ধার করে দেবে। উনি নিজেও উদ্ধার হয়ে বসে রয়েছেন। একটা সাধারণ বিষয় তোমাদের মাথায় আসে না যে যার নামে এত কেস চলছে সে অন্য মানুষকে কি করে সুস্থ থাকতে দেবে? দিচ্ছে, কাউকে সুস্থ থাকতে দিচ্ছে? আজকে উনি ইনকামের রাস্তায় নেমে পড়েছেন, এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে উনি ইনকামের রাস্তায় নেমে পড়েছেন। তারপরে ওনার সাগরেদরা ইনকাম করে যাচ্ছে। ভাড়াটা কার মারা যাচ্ছে? পাকা ধানে মইটা কার দিলেন? রিতমের পাকা ধানে মই দিলেন উনি, রিতমের পাকা ধানে মই দিলেন উনি, ঠিক আছে। বিট্টু খুব সুন্দর একটা কথা বলেছে যে এই সমস্ত কারণের পেছনে রিতমেরও একটা দোষ রয়েছে। সেটা হচ্ছে আজকে এটা কিনলাম, কালকে ওটা কিনলাম, আজকে গাড়ি কিনলাম, কালকে খাট কিনলাম। মানে ও দেখিয়ে ফেলেছে যে ওর কত ইনকাম। অল্প বয়স তো, অল্প বয়সে যোগ্যতার বাইরে গিয়ে, মানে কি বলবো, যোগ্যতা নেই তা সত্ত্বেও এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে। তো ধরে রাখতে পারেনি যে কিভাবে হোল্ড করতে হয়। টাকা ইনকাম করতে পারে সবাই, ধরে রাখতে পারে না, হ্যাঁ, হজম করতে পারে না সবাই। সেই কারণে ও এই ফুটানিগুলো করে ফেলেছে। এইবার এই ধরনের মানুষেরা ওত পেতে বসে থাকে, দেখে কার কত বেশি ইনকাম, কোথায় ফাটলটা রয়েছে, সেখানে ফটং করে ঢুকে পড়বো আর টাকাগুলো আত্মসাৎ করব। কেন বলেছেন ম্যাডাম, কেস ম্যাডাম কেন বলেছেন আমাকে যে ও তো চুনোপুটি? কারণ ম্যাডামের জানা আছে যে আমার কি ভিউজ আর আমার কতটুকু ইনকাম। সেই কারণে ম্যাডাম বলেছে ও তো চুনোপুটি, তাই আমার বিরুদ্ধে যে রয়েছে, আমার বিরুদ্ধে যেই বাবা ওয়াইটির সতী লোক কি হ্যাঁ যে রয়েছে, তার প্রচুর রয়েছে। সেই কারণে তার হাতটাই ধরেন। আমি তো চাই তাকে আপনি সর্বশান্ত করে দেন। আমি চাই, আমি শুনছিলাম সব সময় এই কেস ম্যাডামের লাইভ ওদের ঘরে চলছে। এখন তো কেস ম্যাডাম ওদের ঘরে ঢুকে পড়েছে, সুতরাং সব সময় দেখবে। আর দেখুক, এদের মাথায় ঢুকবে না যে এরা একটা ফ্যামিলির মধ্যে খুনাখুনি বাঁধিয়ে দিয়েছে, রক্তারক্তি কেস বাঁধিয়ে দিয়েছে। ওই বিট্টু ছেলেটা আজকে সব কিছু ক্লিয়ারলি বলে দিচ্ছে, নির্ভয়ে বলছে। কেন বলবো না? যেইগুলো আমাদেরকে দেখানো হচ্ছে সেই নিয়ে বলার অধিকার আলবাত আমাদের রয়েছে, আমরা কেন বলবো না? তো এইবার এই যে বিট্টু যে কথাগুলো বলল যে রিতম অতিরিক্ত পরিমাণে শো অফ করে ফেলেছে এবং ওর ফ্যামিলিতে যেহেতু এই কেচ্ছা কাহিনী রয়েছে সেই কারণে এই ম্যাডাম ঢুকে পড়েছে। গতকালকে একটা কথা বলেছিলাম, যার পরিবর্তে আমাকে একটা আমার কাছে কমেন্ট এসেছে, সেটা হচ্ছে এই জিমি প্রথম যেই ম্যাডামের কাছে যান, অর্থাৎ বাবলি ম্যাডাম, ঠিক আছে, বাবলি ম্যাডামের কাছে যে যান, আমি কেন নাম বলতে পারবো না, বাবলি ম্যাডামের কাছে যে যান, সেটা নাকি বাবলি ম্যাডাম ইচ্ছে করে যায়নি। বাবলি ম্যাডামের কাছে নাকি মাস রিপোর্ট জমা পড়েছিল যে এদের মধ্যে এই ঘটনাটা ঘটছে, আপনি দেখতে পারেন। তো সেই হিসাবেই নাকি বাবলি ম্যাডাম এর মধ্যে এসেছিলেন। হ্যাঁ, এবার বাবলি ম্যাডাম যেহেতু এসেছে তো কেস ম্যাডাম সহ্য করতে পারেনি, তো কেস ম্যাডাম ঢুকে পড়েছে। বুঝতে পেরেছি বাবলি ম্যাডাম কতদূর কি করতে পারে আর এই কেস ম্যাডাম কতদূর কি করতে পারে, আমাদের দেখা হয়ে গেল, আমাদের বোঝা হয়ে গেল। এখনো পর্যন্ত এই যে এই ম্যাটারটায়, এই তিনটে ফ্যামিলির ম্যাটারে বাবলি ম্যাডামকে কিন্তু কোনোদিনও উগ্র হতে দেখিনি, কোনো সময় কারোর ক্ষতি করতে দেখিনি, কখনো দেখিনি। কিন্তু এই কেস ম্যাডাম প্রত্যেকের নামে কেস দিয়ে বেড়াচ্ছে, প্রত্যেকের নামে। কেস সম্পর্কে কথা বলতে গিয়ে ভাইটাল পয়েন্টে আসে, সেটা হচ্ছে এই যে ঈশানীর বিরুদ্ধে তবনা কাকু যেই আইটি সেকশন জারি করেছে, যেটা কিনা নন বেলেবেল অফেন্স,
সেটা নিয়ে এই কেস ম্যাডাম ভীষণ পরিমাণে আর কি চিন্তিত হয়ে রয়েছেন, ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় রয়েছেন। ঠিক আছে, এত তড়িঘড়ি করে কি করে ঈশানীর রেজিস্ট্রি হয়ে যায়, এত তড়িঘড়ি করে কি করে হলো? লাস্ট যেদিন কি যেন বলে কেস ম্যাডামের সাথে ঈশানীর যেদিন লাস্ট ফোনে কথোপকথন হয়, তারপরে কতটুকু সময় পেয়েছে একটা ছেলেকে জানতে শুনতে গেলে, যার লাইফে কিনা একটা এত বড় ঝড় গেছে। তোমরা কিন্তু ক্লিয়ার মাইন্ডে শোনো আমি কি বলছি, আর নিজেদেরকে দিয়ে বিচার করো। যেই ঈশানী মেয়েটার লাইফে এত বড় ঝড় গেছে এবং যাচ্ছে, সেই মেয়েটা পুনরায় আরও একজনের সঙ্গে রেজিস্ট্রি করবে এত তাড়াতাড়ি তার বাবা মাও নে বলা চলে যা, হ্যাঁ ঢেলে দিল, এরকম করে দেবে? এরকমটা সম্ভব? তারপরে ঈশানীর মতন একটা ক্যারেক্টারের মেয়ে, কি ক্যারেক্টার, যে কিনা এত অল্প বয়সে একটা অল্প ছেলেকে বিয়ে করেছে, সেখান থেকে কিছুদিন সংসার করতে না করতে সেখান থেকে বেরিয়ে গেছে, ওদের নাকি ডিভোর্স হয়ে গেছে। যেহেতু বিয়ে সামাজিকভাবে হয়নি, অর্থাৎ লিগালভাবে হয়নি, তাই ডিভোর্স নেওয়ারও প্রয়োজন বোধ করেনি, এরকমটাই আমি শুনেছি। তারপরে আবার কি হলো, ওই জিমির সঙ্গে এই রিতমের বিয়ে হলো, আবার জিমি চলে গেল, আবার এই ঈশানী ঢুকলো। তাহলে এইরকম একটা ক্যারেক্টারের মেয়ে, তাকে বিয়ে করলো এত তাড়াতাড়ি একটা ছেলে, এটা পসিবল? তোমরা বলো তো, এটা পসিবল? যেই ম্যাডামের সঙ্গে ঈশানীর কথোপকথন আমরা শুনেছি, ঈশানী জঘন্যভাবে কথা বলছিল এই কেস ম্যাডামের সাথে। ঠিক আছে, এই কেস ম্যাডামের সঙ্গে প্রচণ্ড উগ্রভাবে, জঘন্য অর্থাৎ প্রচণ্ড উগ্রভাবে, অ্যারোগেন্টভাবে কথা বলছিল। আর সেই কেস ম্যাডামই এই ঈশানীর এত ভালো হয়ে গেল, এত ভালো শুভাকাঙ্ক্ষী হয়ে গেল যে ছেলে দেখে রেজিস্ট্রি পর্যন্ত করা হয়ে গেল। এখন রেজিস্ট্রি করতে এত টাইম লাগে না, আগে যেটা লাগতো, আগে অ্যাপ্লাই করতে হতো রেজিস্ট্রির জন্য, তারপরে গিয়ে একটা ডেট ফিক্স হতো, তারপরে গিয়ে রেজিস্ট্রি হতো। এখন দিনেই নাকি রেজিস্ট্রি হয়ে যায় বলে আমি শুনেছি। এত তাড়াতাড়ি ম্যাডামের সঙ্গে সব কিছু ঠিক হয়ে গেল ওই ঈশানীর, সব কিছু ঠিক হলো তো হলো, তারপরে গিয়ে একটা অ্যাডভোকেটের সঙ্গে বিয়েও হয়ে গেল। ভাবো, ঈশানীর মতন একটা ক্যারেক্টারের মেয়েকে একটা হাইকোর্টের অ্যাডভোকেট এরকমভাবে বিয়ে করে নিল। তার চরিত্র সম্পর্কে কোনো কিছু খুঁটিয়ে দেখার প্রয়োজন হলো না, আর কোনো ভালো মেয়ে পেল না। আমি শুধু ভাবি ঈশানীকে দেখতে নো ডাউট ঈশানীকে দেখতে সুন্দর, কিন্তু ক্যারেক্টার বলেও একটা বিষয় আছে। আমরা সুন্দর দেখি, কিন্তু তার ক্যারেক্টারে যদি একটা ধাব্বা লেগে যায়, হ্যাঁ, আর আমি হচ্ছি একটা উকিল, আমি হাইকোর্টের উকিল, আমি এরকম একটা মেয়ে বিয়ে করবো কেন? সুন্দরীর কি জীবনে অভাব পড়েছে, পৃথিবীতে অভাব পড়েছে সুন্দরী মেয়ের? ওনার হাতে দেখলাম আবার ট্যাটু করা, না ট্যাটু করা কোনো খারাপ কিছু নয়, অবশ্যই ট্যাটু করা যেতে পারে, ভদ্র মানুষেরাও করে, রাফ অ্যান্ড টাফ মানুষেরাও করে, আবার লুচ্চা লাফাঙ্গা তারাও করে, সবাই করে আজকাল। তো এই ঈশানীর সঙ্গে এই যে রেজিস্ট্রি, এটা তুলনামূলক তড়িঘড়ি হয়ে গেল না? আমরা যখন লাইফের ফার্স্ট ডিসিশন নিই, অর্থাৎ ফার্স্ট বিয়ে করি, কারোর লাইফে তো বিয়ে একবার হয় না, অনেকবারই হয়, তখনই আমরা কত চিন্তা ভাবনা করি। শাস্ত্রে আছে 1 লক্ষ কথা পূরণ না হলে নাকি বিয়ে হয় না, তাই না? 1 লক্ষ কথা পূরণ না হলে নাকি বিয়ে হয় না। সেখানে এত তড়িঘড়ি করে এই মানে একটা মেয়ের এইরকম ঝড়ঝাপটা চলছে জীবনে, এরকম একটা ঝড়ঝাপটা চলছে, আর সে কিনা এরকমভাবে করে নিতে পারলো, এরকম এত তাড়াতাড়ি বিয়ে করে নিতে পারলো। রেজিস্ট্রি মানেই তো বিয়ে, লিগালভাবে বিয়ে হয়ে গেল। আমার এর মধ্যে বিরাট বড় একটা ঘোটালার গন্ধ পাচ্ছি। আমার মনে হচ্ছে যে কোনো কিছু একটাকে চাপা দেওয়ার জন্য এই বিয়ের নাটকটা রচনা করা হয়েছে। অরিজিনাল বিয়েও হতে পারে, বাট এটা কিন্তু একটা বিষয়কে চাপা দেওয়ার জন্যই মনে হয় এই ঘটনাটা ঘটানো হয়েছে। কারণ এই যে তবনা কাকু যে ঈশানীর বিরুদ্ধে যে একটা ভয়াবহ কেস করেছে, যেটা কিনা নন বেলেবল অফেন্স, মানে বুঝতে পারছো, গুরুগম্ভীর অপরাধ, সেই অপরাধে ঈশানীর বিরুদ্ধে কেস করেছে। তো এই কেসটার আভাস হয়তো এনারা প্রথম থেকেই পাচ্ছিলেন, এই কেস ম্যাডাম, ঈশানীর বাড়ির লোক হয়তো প্রথম থেকেই পাচ্ছিল, সেই কারণে এই বিয়ের নাটকটা রচনা করেছে। এটা হতেই পারে, ঠিক আছে? কারণ আমার মনে হয় না বিয়ের মতন এরকম একটা ডিসিশন এইরকম ঝড়ঝাপটা যাওয়ার পরে এত তাড়াতাড়ি কেউ নিতে পারে। এটা কিন্তু আমার বিশাল পরিমাণে একটা সন্দেহ জাগছে। এবার আসি, ম্যাডাম বলছেন যখন
ভিউয়ার্সরা কি কমেন্ট করছিল যে রিতমের বিরুদ্ধেও তো কেস করা হয়েছে। ম্যাডাম কিন্তু বারবার বলছিলেন, আরে রিতমের বিরুদ্ধে যেই কেস করা হয়েছে সেটা অত সিরিয়াস না, রিতমের জেল ঠেল হবে না। বলেই বলছি কি, রিতমের যদি জেলও হয় রিতমকে আমি ছাড়িয়ে নেব। আপনি তো এখনো উকিল হয়ে পারেননি, আপনি কি করে ছাড়াবেন? কি করে ছাড়াবেন আপনি? আপনি তো এখনো উকিল হয়ে পারেননি, আপনার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আপনি, তাহলে আপনি কি করে ছাড়াবেন? ওনার কথার মধ্যেই বহু পরিমাণে প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে। আমাদেরকে কি শুনিয়েছে? রিতমের ফোনে এমন এমন জিনিস পাওয়া গেছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে ম্যাডামের আকাশবাণীর বার্তা, যেগুলো কিনা এদের সাগরেদরা ছেড়েছিল। রিতমের ফোনে এমন এমন জিনিস বেরিয়েছে, এমন এমন জিনিস পাওয়া গেছে, পুলিশরা উদ্ধার করেছে, যার সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নেই। রিতমের জেল হবে, রিতমের জেল কেউ আটকাতে পারবে না, এই রকমভাবে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে। তাহলে আজকে ম্যাডাম কেন বলছেন যে রিতমের কেসটা হালকা কেস, রিতমকে জাস্ট একটা শিক্ষা দেওয়া? শিক্ষা দেওয়ার আপনি কে? ইউটিউবে বসে ভিডিও করছে, ইউটিউবের গাইডলাইনের বাইরে যদি যায় ইউটিউব শিক্ষা দেবে। আপনি কে শিক্ষা দেওয়ার? আপনি প্রত্যেককে এসেছেন শিক্ষা দিতে, আপনি কে শিক্ষা দেওয়ার? কে আপনি শিক্ষা দেওয়ার? প্রত্যেক মুহূর্তে বলেন শিক্ষা দেব শিক্ষা দেব, কিন্তু জেল খাটাবো না। আজকে রিতমের 3 সপ্তাহ ধরে চ্যানেলটাকে খেয়ে বসে রয়েছেন, রিচটা ডাউন করে দিয়েছেন, আর আপনি শিক্ষা দিতে এসেছেন? আপনি চুষতে এসেছেন, শোষণ করতে এসেছেন। যেদিন সবাই বুঝে যাবে অটোমেটিক্যালি সেদিন আপনার অস্তিত্ব ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে আপনার অস্তিত্ব। বুঝতে পারলেন? আপনি কথায় কথায় বলেন আপনি শিক্ষা দিতে এসেছেন, নিজের সাগরেদদেরকে শিক্ষা দিতে পেরেছেন? জঘন্য ভাষায় এখনো কথা বলে, ঝাঁটা নিয়ে বলে অন্ডকোষ থেতলে দেব। শিক্ষা দিতে এসেছেন আপনি। আশ্চর্য হয়ে যায় আপনার অধ্যত্ব দেখে, যে আপনি বলছেন আপনি শিক্ষা দিতে এসেছেন। কে লাইসেন্স দিয়েছে আপনাকে শিক্ষা দেওয়ার? লাইসেন্সটা একটু শো করবেন। আপনি যেই মানবাধিকার কর্মী আর আপনি যা করছেন তার মধ্যে কোনো হিউজ পার্থক্য, তার মধ্যে কোনো মিল নেই। আপনি যেই কাজ করছেন সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সমাজ সেবকের কাজ, কিন্তু এখানটায় সমাজ সেবার নাম করে আপনি ঢুকে, এক তো আপনি হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিস্ট, হিউম্যান রাইটের অ্যাক্টিভিস্ট, সেখানটায় আপনি এই সমস্ত কি করে বেড়াচ্ছেন দিনের পর দিন, এর নামে কেস করব, ওর নামে কেস করব, এর নামে এফআইআর করব, ওর নামে এফআইআর করব। আপনি এগুলি মৌলিক অধিকার দেখছেন? মৌলিক অধিকার রক্ষা করছেন মানুষের? কতদিন আর মানুষকে বোকা বানাবেন আপনি? কতদিন বোকা বানাবেন আপনি? যেই মুখ খুলবে তাকে আপনি বলবেন ওর বড্ড বার বেড়েছে, ওকে এবার শিক্ষা দেব, তাই না? কি করছেন আপনি? আমাদের এই জোনটাকে আপনি ধ্বংস করে দিতে এসেছেন, ধ্বংস। রিতমের চ্যানেলটাকে পুরো শেষ করে দিয়েছেন আপনি। রিতমের মায়ের চ্যানেল আপনি পুরো শেষ করে দিয়েছেন। যারা যারা আপনার পক্ষ নিয়েছে শুধুমাত্র তারা ভিডিও করতে পারছে। এখন ওই রিতমের মাসি আপনার সাগরেদ হয়েছে। সেই কারণে যখনই বলছে মানুষ যে রিতমের মাসির শাস্তি চাই, তখন আপনি বলছেন ফ্যামিলি ম্যাটার। এখন এটা ফ্যামিলি ম্যাটার হয়ে গেল না? ঢুকে আপনারা তছনছ করে দিয়ে এখন এটা ফ্যামিলি ম্যাটার হয়ে গেল। শোনো বন্ধুরা, রিতমের নামে ইনি কি করেছেন না করেছেন 505 সেকশনে একটা মামলা করা হয়েছে, ঠিক আছে, এফআইআর করা হয়েছে। এই 505 হচ্ছে একটা ওর অ্যাক্টিভিটির দ্বারা একটা কমিউনিটি যদি ক্ষতিগ্রস্ত হয় তখন এই 505 সেকশনটা কার্যকরী হয়। উনি যেই কারণগুলো রিতমের ক্ষেত্রে দেখিয়েছেন, চাইল্ড ম্যারেজ প্রমোট, ঠিক আছে, আত্মহত্যার বারবার প্রমোট করা, তারপরে হচ্ছে এইগুলো দেখিয়েছেন, এইগুলো একদম ঠিক। কিন্তু এই যে কথায় কথায় উনি পাল্টি মারেন, কখনো এ ভালো কখনো ও ভালো, কখনো সে ভালো কখনো ও ভালো, কিসের জন্য এগুলো আপনার ক্যারেক্টার? এগুলো কি আপনার কাজের ধর্ম? এগুলো আপনার কাজের রুল? আমরাও তো এত পাল্টিবাজ না। আপনি যেরকম পাল্টিবাজি দেখাচ্ছেন, আপনি যেভাবে পাল্টিবাজি দেখাচ্ছেন, আপনার জন্য আজকে ওই ঈশানীর এই অবস্থা, শুধুমাত্র আপনার জন্য। আপনি যদি এর মধ্যে না ঢুকতেন এই বিষয়গুলো হতোই না, এর মূল কাণ্ডারি হলেন আপনি। আর কার জীবন যে ধ্বংস করবেন সেটা একমাত্র ভগবানই জানে যে আপনি আর কার জীবন ধ্বংস করবেন। কিছু লুভি, কিছু মানে কি বলবো, যাদের কিনা যোগ্যতা নেই, তারা আপনার পা চাটছে যে আপনার এই বাণী শোনাবে আর ভিউজ ইনকাম করবে। বাদ বাকি যাদের ঘটে একটুখানি বুদ্ধি রয়েছে, যাদের ক্রিয়েটিভ কিছু করার ক্ষমতা রয়েছে, যারা কিনা নিজের যোগ্যতায় কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, তারা আপনাকে পুজবেও না।
আপনার ভয়েস নিজের চ্যানেলে শোনানো মানে ক্ষতি ক্ষতি ক্ষতি, ড্যামেজ, যেখানে কিনা নিজের ক্রিয়েটিভিটিগুলো আটকে যাচ্ছে। যে ও ম্যাডাম ভিডিও করছে, ওখান থেকে ক্লিপ তুলে এনে ছেড়ে দেবো, ব্যাস আমাদের আর কোনো কষ্ট করতে হবে না। এতে মানুষের ক্রিয়েটিভিটির ক্ষমতা সেটা লুপ্ত হয়ে যাচ্ছে। আপনি বিদায় নিন এখান থেকে, আপনি এখান থেকে বিদায় নিন, সসম্মানে বিদায় নিন, নতুবা এমন একটা সময় আসবে না, পেঁপে চারকে মানুষ লাথ মেরেছিল, ওরকম সময়টা আপনার না আসে যে আপনার এমন খিল্লি না উড়ায়, মানুষ খিল্লি না উড়ায়। একটা সময় ভেবেছিলাম আপনি হয়তো কিছু করছেন, হয়তো কিছু করবেন, এখন আমি দেখছি আপনার অবস্থা খারাপ। ওই তবনা কাকু আপনার অবস্থা খারাপ করে দিয়েছে। ভাবো বন্ধুরা, তবনা কাকু এই ম্যাডামের অবস্থা খারাপ করে দিয়েছে। এই ঈশানী ফেসেছে একমাত্র এই ম্যাডামের জন্য, বুঝতে পেরেছো? এই ম্যাডামের জন্য ফেসেছে এই ঈশানী। এই কারণে ম্যাডাম দিশাহারা হয়ে গিয়ে বয়কট পাল ফ্যামিলি করছে। একটা খুব সুন্দর কথা আপনি বলেছিলেন সেদিন, যে আমি কারো সাথে কথা বলেছি, কেউ আমার সাথে তার ইমোশনস শেয়ার করেছে, আর আমি নাকি সেটাকে বিক্রি করেছি, তাই না ম্যাডাম? কেস ম্যাডাম, আপনি কি করেছেন? আপনি কি করেছেন? পাল ফ্যামিলির সঙ্গে মিশেছেন। পাল ফ্যামিলি কি বিজনেস করে না করে, পাল ফ্যামিলির ভেতরের খবর নিয়ে এসে এখন যেই দেখছেন পাল ফ্যামিলি আপনার বশ্যতা স্বীকার করছে না, এখন সেই বিষগুলিকে আপনি উগলাচ্ছেন। সেম কাজ তো আপনিও করছেন, সেম কাজ আপনিও করছেন। বসে বসে মিশলেন, কথাগুলো গিললেন, এখন এখানে উগলাচ্ছেন। কি পার্থক্য রয়েছে? যেই অ্যালিগেশন আপনি আমার উপরে দিয়েছেন, আমার সঙ্গে আপনার কি পার্থক্য রয়েছে? কি পার্থক্য রয়েছে ম্যাডাম? ও কেস ম্যাডাম, আপনার সঙ্গে আমার সঙ্গে কি পার্থক্য রয়েছে? পাল ফ্যামিলি মাদকাসক্ত, পাল ফ্যামিলির মেয়ে জিমি মাদকাসক্ত। আপনি এই যে প্রমাণ করতে পারবেন, এই যে কথাগুলো বলছেন, আপনি যে কত বড় বড় অপরাধ করছেন আপনার কোনো আইডিয়া নেই। আপনি যে শুরু থেকে, আপনার যেদিন থেকে আপনি মুখ খুলেছেন সেদিন থেকে আমি দেখছি আপনি আইনের উল্টো পথে সবসময় হাঁটেন, আর সবসময় আনতাবড়ি বকেন, আনতাবড়ি বকেন। জিমি যে মাদকাসক্ত সেটা আপনি প্রমাণ করতে পারবেন? পাল ফ্যামিলি চাইলেই আপনার এগেইনস্টে ভয়াবহ একটা মামলা করতে পারে, এই ধরনের কথা বলার জন্য ভয়াবহ মামলা করতে পারে, যে আপনি ওদের এগেইনস্টে সোশ্যাল মিডিয়াতে এসে মাদকাসক্তের অভিযোগ করছেন, ব্লেম করছেন, অ্যালিগেশন লাগাচ্ছেন। ইজিলি আপনার বিরুদ্ধে এই বিষয়ে কিন্তু একটা করতে পারে। আপনি আউট অফ কন্ট্রোল হয়ে গেছেন। আপনার জিভে কোনো আপনার ওটাকে কি বলে, লিমিটেশন নেই। আপনার জিভ একদম আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। যা খুশি বলছেন আপনি, যা খুশি বলছেন। দর্শকদেরকে বলছেন আপনারা কি চান বলুন, আপনারা কি চান বলুন। আপনি কি চান সেটা বলুন তো, আপনি কি চান একবার সেটা বলুন। পাল ফ্যামিলির ভেতরে ঢুকলেন, তাদের সমস্ত কথা জেনে নিয়ে এখন উগলাচ্ছেন, কারণ তারা আপনার বশ্যতা স্বীকার করছে না, সেই কারণে এখন বলছেন। আপনি এতদিন বলেননি কেন? আপনি যদি জানতেন যে ওরা এতগুলো ইল্লিগাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, পাল ফ্যামিলি এতগুলো ইল্লিগাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, আপনি বলছেন এতদিন কেন স্টেপ নেননি? এতদিন কেন তাহলে ওদের বিরুদ্ধে স্টেপ নেননি? যেই আপনার হাতে ঘা পড়েছে, যেই আপনার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে, অমনি ভ্রূণ হত্যার কথা তুলছেন। এতদিন কেন জাননি? কথাগুলি আপনি জানতেন না? আপনি তো বললেন 3 মাস আগের থেকে আপনি নাকি শুরু করে দিয়েছেন সব কিছু। তাহলে আপনার তো এই কথাগুলো জানার কথা ছিল। একজন সমাজসেবক কখনো কে কার দলে রয়েছে সেইগুলো দেখে বিচার করে না, তাকে সমাজসেবী বলে না, তাকে সুবিধাবাদী বলে। বুঝতে পেরেছেন? যেই দোষগুলো এখন পাল ফ্যামিলির উপরে আপনি লাগাচ্ছেন, যেই অ্যালিগেশনগুলো লাগাচ্ছেন, সেগুলো আপনি প্রথম থেকে জানতেন, তাহলে প্রথম থেকে কেন স্টেপ নেননি? আপনি এত পরিমাণে বায়াসড কেন আপনি এত বায়াসড? শিক্ষা বলে একটা বিষয় আছে, সেইগুলো যাদের মাথায় আছে, যাদের পেটে আছে, তারা আপনার এই সমস্ত ভণ্ডামি দেখছে আর হাসছে যে কখন দর্শকরা আপনাকে সসম্মানে ইউটিউব থেকে বিদায় জানাবে। বিদায় না জানালেও আপনাকে আর দেখবে না, আপনার কথার পাত্তা দেবে না। ঠিক আছে? যাদের কাজে দম না থাকে তাদের কথায় কেউ পাত্তা দেয় না, বুঝতে পারলেন? প্রচুর পরিমাণে আপনাকে নেগেটিভ কমেন্ট করে, কিন্তু আপনি নেগেটিভ কমেন্ট দেখবেন না, নেগেটিভ কথার উত্তর দেবেন না। দেবেন কি করে? ক্ষমতা থাকতে হবে তো নেগেটিভ কথার উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে? আবার একটুখানি স্পাইড খেয়ালই ম্যাডাম, এটা স্প্রাইট না কিন্তু। এইবার আসি ক্রিয়েটারদের উদ্দেশ্যে কিছু কথা বলতে।
সবটাই বললাম ভিউয়ার্স আর ক্রিয়েটারদের উদ্দেশ্যে, এটা মেনলি ক্রিয়েটারদের উদ্দেশ্যে। ম্যাডাম কালকে বলছিলেন আরে ওসবে কিচ্ছু হয় না। কোন সবে কিচ্ছু হয় না? এই যে এ তার বিরুদ্ধে বললো, ও তার বিরুদ্ধে বললো, এসবে কিচ্ছু হয় না। আরে মুখ্যমন্ত্রীর নামে, প্রধানমন্ত্রীর নামে কত কি বলছে, কারো কিছু হচ্ছে? এইটাই তো কথা, এইটাই তো কথা। একটা বিকিনি পরা মহিলার শরীরের মধ্যে মোদিজির মুখটা বসিয়ে দিচ্ছে, বসিয়ে দিয়ে তারপরে এন্টারটেন করছে দর্শকদেরকে। মোদিজি আসছে কেস করতে, আসছে কেস করতে। আলুর চপের ঝুড়ির মধ্যে মমতা দিদির ছবি লাগাচ্ছে। মমতা দিদি আসছে জেলে ভরতে, আসছে। এটাই তো কথা। আপনি নিজেই আমাদেরকে অভয় বার্তা দিচ্ছেন, আবার পরক্ষণে আপনি সেই অভয় বার্তাটাকে সরিয়ে দিয়ে আপনি ভয় দেখাচ্ছেন। আপনি ভয় দেখাচ্ছেন। কল রেকর্ডিংয়ের কথা বলছেন না? আমার ফোনে রেকর্ডিং রয়েছে, আমার ফোনে কথোপকথন রয়েছে। বোঝাতে পারলাম? যাদের সঙ্গে মিশছেন, যাদেরকে সাথে করে রেখেছেন, পেটে লাথি মারলেও তাদের মুখ থেকে বিদ্যা বেরোবে না, ঠিক আছে? পেটে ক্যাপ ক্যাপ করে যদি লাথি মারা হয় তারপরেও মুখ থেকে বিদ্যার দুটো বুলি বেরোবে না। ওই কারণে তাদেরকে নিয়ে চলতে পারছেন। ক্রিয়েটিভিটি আছে, কথা বলার ক্ষমতা আছে। খিস্তি খামারি না মেরে, কারোর অন্ডকোষ না চটকে, কারোর বুকের খাঁচায় লাথি মেরে খাঁচা না ভেঙে দিয়ে, কারোর অচিন পাখি উড়িয়ে না দিয়েও যথেষ্ট যোগ্যতা আছে কথা বলার, শুদ্ধ ভাষায়, শুদ্ধভাবে, লজিক দিয়ে। সেই কারণে আপনার পূজা করার প্রয়োজন পড়ে না। আর ওই জন্যই আমি সবার চক্ষুশূল বেশ ভালো হয়ে থাকি। ওই যে স্পাইডের বোতল, সেও আরেক শিক্ষিত। ধরুন তার হাত মালকড়ি অনেক আছে, মাল্লু কম করে 5 না হাতিয়ে কিন্তু ছাড়বেন না, ঠিক আছে? প্রচুর আছে কিন্তু, হ্যাঁ? কারণ আমি তো চুনোপুটি ভাই, আমার পেটে লাথি মারলেও 2 টাকা আমি বাইর করে দিব না, কিছুতেই দিব না। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জানি না আমার এই যে গলা ফাটানোটা কতজন মানুষের কাছে পৌঁছাবে, হ্যাঁ, কতজন বুঝবে, কত দিন পরে বুঝবে, আমি তাই ভাবছি। কত দিন পরে বুঝবে। যেই মানুষটা কিনা বললো যে রিতমের বিরুদ্ধে বিশাল কিছু করেছি, এখন বলছে রিতমের বিরুদ্ধে এমন কিছুই হয়নি, ঈশানীর বিরুদ্ধে হয়েছে, ভয়ঙ্কর কেস করেছে। ক্ষমতা, তাহলে তো আপনার থেকে তবনা কাকুর ক্ষমতা বেশি, হ্যাঁ? মানতেই হবে। আপনি ভেবা চাকা খাচ্ছেন, তার মানে তবনা কাকুর ক্ষমতা বেশি। আর রিতমের ইনকামের জায়গাটাকে একদম বাস মেরে রেখে দিলেন, আছলা বাস দিয়ে দিলেন রিতমের ইনকামের জায়গাটাকে। নাও ম্যাডামকে বরণ করে নাও ঘরে, সবাই একদম আছলা দিয়ে দেবে। ম্যাডামকে বরণ করে ঘরে নাও, ম্যাডাম সব দিক নিঃস্ব করে ছেড়ে দেবে। নিঃস্ব করেছ আমায়, কি নিঠুর ছলনায়। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।